ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালো আছো। ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। এই টপিকে আমরা আলোচনা করব। আমাদের লাস্ট যে আলোচনা সেটা চলবে ব্যাটারির উপর ভিত্তি করে। আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্যাটারি। দেখো, ব্যাটারি এটা আমরা সবাই জানি। ব্যাটারি এটা কিন্তু একটা গ্যালভানীয় কোষ। আমরা যে গ্যালভানিক সেল আলোচনা করেছিলাম না, ব্যাটারি তো হচ্ছে একটা, এটা হচ্ছে গ্যালভানিক কোষ। ব্যাটারির প্রথম কথাটা তোমরা লিখবে, এটা হচ্ছে একটা গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল। ব্যাটারির প্রথম হচ্ছে গ্যালভানীয় কোষ। এবং গ্যালভানীয় কোষে কি হয়? গ্যালভানীয় কোষে একটা হচ্ছে তুমি কেমিক্যাল ইনপুট দেবে এবং ইলেকট্রিক্যাল আউটপুট নেবে। অর্থাৎ এখানে কেমিক্যাল ইনপুট, কেমিক্যাল এনার্জি এটা তুমি ইনপুট হিসাবে দেবে। কেমিক্যাল এনার্জি এটা ইনপুট, আর তুমি আউটপুট হিসাবে কি করবে? আউটপুট হিসাবে তুমি বার করবে ইলেকট্রিক্যাল এনার্জি তুমি আউটপুট হিসাবে বার করবে ইলেকট্রিক্যাল এনার্জি। এটা আউটপুট হিসাবে তুমি বার করবে, এটা আউটপুট। কেমিক্যাল এনার্জি তুমি ইনপুট হিসাবে দিলে আর ইলেকট্রিক্যাল এনার্জি আউটপুট হিসাবে বার করবে। সেটাই হচ্ছে গ্যালভানিক সেল। এবং এই গ্যালভানীয় সেলে সেই কথাগুলো আরেকবার আমি রিভিশন করে দিই। সেই গ্যালভানীয় সেলে একটা অ্যানোড থাকবে। অ্যানোডে কি হবে? অ্যানোডে অক্সিডেশন হবে। সেই আমি প্রথম দিনই বলেছিলাম, অক্সিডেশন যেখানে হবে, এবং অক্সিডেশন মানে কি? লস অফ ইলেকট্রন ঘটবে, ইলেকট্রন লস ঘটবে। আর একটা ক্যাথোড থাকবে। ক্যাথোডে কি হবে? ক্যাথোডে রিডাকশন হবে। রেড ক্যাট রিডাকশন। এবং এখানে কি? গেইন অফ ইলেকট্রন হবে। যেমন গ্যালভানীয় কোষের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে সেরকমই কিন্তু ব্যাটারিতেও থাকে। একটা ব্যাটারি তো এক প্রকার গ্যালভানীয় সেলই, গ্যালভানীয় কোষ। এবং এই গ্যালভানীয় কোষটাকে আমরা দুরকমভাবে কিন্তু ভাগ করতে পারি। এই ব্যাটারিটাকে আমরা দুটো রকম শ্রেণীতে ভাগ করতে পারি। ব্যাটারির শ্রেণীভাগ হচ্ছে দু রকম। একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি এবং একটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। প্রাইমারি ব্যাটারি এবং সেকেন্ডারি ব্যাটারি। এবং দেখো, প্রাইমারি ব্যাটারি আর সেকেন্ডারি ব্যাটারির মধ্যে প্রধান পার্থক্য কি? প্রাইমারি ব্যাটারি হচ্ছে নট চার্জেবল। অর্থাৎ তুমি চার্জটা যদি তার ফুরিয়ে যায়, প্রাইমারি ব্যাটারিকে নট রিইউজেবল, তাকে কিন্তু তুমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবে না। এটা তো আমাদের বাস্তব অভিজ্ঞতায় আছে। প্রাইমারি ব্যাটারির মধ্যে একটা উদাহরণ হচ্ছে ড্রাই সেল। ব্যাটারির যে প্রাইমারি ব্যাটারি ড্রাই সেল বা ব্যাটারি, এই প্রাইমারি ব্যাটারি হচ্ছে তোমার দেখো ওই পেন্সিল ব্যাটারি যেগুলো, সেগুলো হচ্ছে প্রাইমারি ব্যাটারি। এটা কিন্তু একবার ব্যবহার হয়ে গেলে তোমাকে ফেলে দিতে হবে। অর্থাৎ প্রাইমারি ব্যাটারির যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যেটা হচ্ছে নট চার্জেবল। অর্থাৎ তুমি চার্জ করতে পারবে না, নট চার্জেবল। আর এটা কিন্তু নট রিইউজেবল। অর্থাৎ তুমি নট চার্জেবল, সেখানে চার্জ করতে পারবে না। নট রিইউজেবল, সেখানে রিইউজও করতে পারবে না। আর সেকেন্ডারি ব্যাটারি কি? সেকেন্ডারি ব্যাটারি কিন্তু ঠিক উল্টো ঘটনাটা করবে। এটা কিন্তু চার্জেবল। সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে চার্জেবল। অর্থাৎ সেকেন্ডারি ব্যাটারি যদি তুমি তোমার যদি কার্য যদি শেষ হয়ে যায়, তুমি যদি ব্যাটারিটাকে আবার চার্জ দাও, তাহলে কিন্তু ব্যাটারিটা আবার কিন্তু কাজ করতে লাগবে। ইনভার্টার ব্যাটারি হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। এটা তোমাকে চার্জিং সেখানে করা যেতে পারে। এবার গাড়ির যে ব্যাটারিগুলো সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি, সেটা চার্জেবল, সেটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। এবং চার্জেবল এবং রিইউজেবল, এবং তুমি ব্যবহার করতে পারবে। রিইউজেবল ব্যবহার করতে পারবে। এই সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে এটা। এবং প্রাইমারি ব্যাটারির উদাহরণ কি? প্রাইমারি ব্যাটারির উদাহরণ হচ্ছে ড্রাই সেল, যেটা আমরা এটাই আমরা আলোচনা করবো। ড্রাই সেল বা লেকল্যান্ড সেল, এটা হচ্ছে প্রাইমারি ব্যাটারির উদাহরণ। আর সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, যেটা আমরা ইনভার্টারে ব্যবহার করে থাকি। লেড স্টোরেজ ব্যাটারি, ব্যাটারি এটা আমরা ব্যবহার করে থাকি ইনভার্টারে। বা আরেকটা যেটা হবে সেটা হচ্ছে ফুয়েল সেল, এটা আমরা আলোচনা করে থাকি। লেড স্টোরেজ ব্যাটারি এবং ফুয়েল সেল। এবং এই দেখো, ড্রাই সেল মানে আমরা কোথায় ব্যবহার করে থাকি? ড্রাই সেল হচ্ছে ব্যাটারিতে ব্যবহার করে থাকি। লেগল্যান্ড সেলও অনেক সময় লেগল্যান্ড সেলও বলা যেতে পারে। ড্রাই সেলকে অনেক সময় লেগল্যান্ড সেলও বলা যেতে পারে। আর এখানে কি হবে? সেকেন্ডারি ব্যাটারি লেড স্টোরেজ ব্যাটারিটা আমরা আলোচনা করবো। এটা ইনভার্টারের ব্যাটারি। এবং ফুয়েল সেল হচ্ছে জ্বালানি কোষ, এটা নিয়ে আমরা আলোচনা করবো।
এই তিনটে টাইপের ব্যাটারি আমাদের আলোচনা করতে হবে, তার বিক্রিয়াগুলো কী কী আছে সেগুলো আলোচনা করতে হবে। খুব সোজা, আমরা আলোচনাটা এখানে সংক্ষিপ্তভাবে করে দিই। দেখো, তাহলে আমরা যেটা প্রথম আলোচনা করবো সেটা হচ্ছে ড্রাই সেল। ড্রাই সেল নিয়ে আমরা আলোচনা করবো, নিশ্চয়ই এই জায়গাটা কপি করবে প্রত্যেকটা জায়গা। ড্রাই সেল নিয়ে আলোচনা করবো, ড্রাই সেল। তো ড্রাই সেল বা নির্জল কোষ, ড্রাই সেল, এখানে কি হয় প্রথমে জানতে হবে। ড্রাই সেলের ক্ষেত্রে তোমাকে প্রথমে প্রথমে একটা দেখবো। ড্রাই সেলের প্রথমে যে আমি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। তো এইখানে একটা জিঙ্কের পাত্র থাকে, মানে একটা যে কোটিংটা, যে পাত্রটা হচ্ছে জিঙ্কের। তাহলে এটা হচ্ছে জেডএন, এটা জেডএন এর একটা পাত্র থাকে। জেডএন এর পাত্রে এখানে একটা ক্যাপ থাকে, এখানে একটা ক্যাপ টাইপের থাকে জেডএন এর পাত্রে, এখানে একটা ক্যাপ থাকে। এটা তোমরা সবাই দেখেছো, এখানে ক্যাপ থাকে। এটা হচ্ছে জিঙ্কের পাত্র, যেরকম হয়, যেটা হচ্ছে জিঙ্কের একটা পাত্র, জিঙ্কের মানে কন্টেনারটা হচ্ছে জিঙ্কের। আর এখানে একটা ক্যাপ থাকে, এবং সেই ক্যাপটার মধ্যে দিয়ে এখানে কিন্তু একটা গ্রাফাইট রড, এই গ্রাফাইট রড কিন্তু এখানে লাগানো থাকে। গ্রাফাইট রড লাগানো থাকে, এবং গ্রাফাইট রডটা কিন্তু এখানে যোগ করা যায়। এটা হচ্ছে গ্রাফাইট রড, এর মাঝামাঝি গ্রাফাইট রড কিন্তু লাগানো থাকে। গ্রাফাইট রড বা গ্রাফাইটের যে রড এখানে লাগানো থাকে, গ্রাফাইট রড। আচ্ছা, গ্রাফাইট রড লাগানো থাকে, এবং গ্রাফাইট রডের চারিদিকে একটা কিন্তু একটা পেস্ট লাগানো থাকে। এই চারিদিকে একটা আস্তরণ, একটা পেস্ট, এরকম একটা চারিদিকে এইদিকে আর এইদিকে গ্রাফাইট রডের এইদিকে একটা পেস্ট বা আস্তরণ এরকম করে লাগানো থাকে। পেস্টের মধ্যে এরকম আস্তরণ এরকম লাগানো থাকে, আস্তরণ এই গ্রাফাইট রডে। এবং এই পেস্টের মধ্যে কি থাকে, এই যে গ্রাফাইট রডের মধ্যে, এই পেস্টের মধ্যে থাকে, দেখো পেস্টের মধ্যে কয়েকটা জিনিস থাকে। সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, MnO2, কার্বন, অ্যামোনিয়াম ক্লোরাইড, ব্ল্যাক কার্বন। তোমরা দেখবে যে ব্যাটারিকে ভাঙলে দেখবে একটা কার্বন পায়, দেখবে তোমরা নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। যে NH4Cl, এই চারিদিকে একটা স্তর থাকে, একটা পেস্ট হিসেবে একটা স্তর দেওয়া থাকে, মানে একটা মিশ্রণ দিয়ে দেয়। মিশ্রণের মধ্যে থাকে NH4Cl, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ব্ল্যাক কার্বন এবং ZnCl2, জিঙ্ক ক্লোরাইডের কিন্তু একটা আস্তরণ দেওয়া থাকে। ঠিক আছে, এইবার দেখো, এই হচ্ছে তোমার এই ড্রাই সেলের পুরো মানে ব্যাপারটা হচ্ছে এইটা। এবার এই ড্রাই সেলের মধ্যে এইখানে যে জিঙ্কটা, এখানে যে জিঙ্কের যে কন্টেনার আছে, এই জিঙ্ক কন্টেনারটা কিন্তু এখানে অ্যানোড রূপে আচরণ করে। এইটা তোমাকে জানতে হবে, জিঙ্কটা কন্টেনারটা অ্যানোড রূপে আচরণ করে। আর এইখানে যে MnO2 দেওয়া আছে, এখানে যে MnO2 এই সেলের মধ্যে আছে, মানে এই পেস্টের মধ্যে, এই MnO2 এখানে কিন্তু MnO2 মানে এই পেস্টের মধ্যে যেখানে আছে, এদিকটা হচ্ছে MnO2 আস্তরণ একটা থাকবে। MnO2 এখানে কিন্তু ক্যাথোড রূপে আচরণ করে, ক্যাথোড। আর অ্যানোড রূপে যেটা আচরণ করে সেটা হচ্ছে জিঙ্ক। অ্যানোডে সেখানে কি চার্জ হবে? অ্যানোডের চার্জ এখানে কি? অ্যানোডের চার্জ হচ্ছে নেগেটিভ। অর্থাৎ এখানে অ্যানোড হচ্ছে, এখানে এটা কিন্তু নেগেটিভ চার্জ। দেখবে এই দিকটা নেগেটিভ, ফ্যাটের দিকটা নেগেটিভ। আর যদি উপরের দিকটা ক্যাথোডের কি চার্জ? ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ। যুক্ত। আমাদের গ্যালভানিয়াম সেলে ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। এখানে MnO2 ক্যাথোড, এই পেস্টের মধ্যে যে MnO2 আছে সেটা কিন্তু ক্যাথোড হিসাবে আচরণ করে। আর এখানে জিঙ্কের যে কন্টেনার আছে, জিঙ্কটা কিন্তু অ্যানোড রূপে আচরণ করে। এটা হচ্ছে MnO2 ক্যাথোড রূপে আচরণ করে, জিঙ্কটা হচ্ছে অ্যানোড রূপে আচরণ করে। এবার এখানে বিক্রিয়াগুলো কি হয়? বিক্রিয়া দেখো, অ্যানোডে অক্সিডেশন হবে। এখানে অ্যানোডে কি বিক্রিয়া? অক্সিডেশন হবে। এই জাস্ট এই প্রশ্নগুলো একটু, অ্যানোডে অক্সিডেশন হবে। জিঙ্কের অক্সিডেশন হলে কি হবে? জিঙ্ক থেকে Zn2+ প্লাস দুটো ইলেকট্রন অক্সিডেশন হবে। আর ক্যাথোডে কি হবে? ক্যাথোডে রিডাকশন হবে। ক্যাথোডে রিডাকশন হবে। ক্যাথোডে রিডাকশন কিভাবে হবে? দেখো, এখানে MnO2টা Mn2O3 তে পরিণত হবে। একটু দেখি, Mn2O3 তে পরিণত হবে। আচ্ছা দেখো, এখানে কেন অক্সিডেশন হলো সেটা তো নিশ্চিত। এখানে জারণ সংখ্যা হচ্ছে 0, আর এখানে জারণ সংখ্যা কত? +2। এখানে MnO2 এখানে কত? MnO2 জারণ সংখ্যা কত? MnO2 জারণ সংখ্যা এখানে +4, কারণ অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 করে -4, আর Mn এর জারণ সংখ্যা কত? +4। আর এখানে Mn2O3 তে Mn এর জারণ সংখ্যা কত? +3। তাহলে বিজারণ হচ্ছে।
দেখো রিডাকশন হচ্ছে এইভাবেই বোঝাতে পারবো, যেমন হচ্ছে কারণ mn এর +4 থেকে +3 আছে জনসংখ্যা হ্রাস পায়, জনসংখ্যা যদি হ্রাস পায় তাহলে রিডাকশন হবে, এবং এটা রিডাকশন হচ্ছে এবং রিডাকশন ক্যাথোডে হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই ক্ষেত্রে এই MnO2 কে রিডাকশন কে করবে, নিজে থেকে তো সক্রিয়ভাবে হতে পারছে না। MnO2 রিডাকশনটা MnO2 তো যৌগ রূপে আছে, এই সক্রিয় রিডাকশন করবে, এখানে রিডাকশন কে করবে, রিডাকশন করবে NH4+। NH4+টা কোথা থেকে এলো, এই NH4Cl থেকে এলো। NH4+ কিন্তু রিডাকশন করবে, এবং NH4+ যদি রিডাকশন করে তাহলে তুমি এখানে কি উৎপন্ন হবে, এখানে উৎপন্ন হবে অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া উৎপন্ন হবে। এবং অ্যামোনিয়া যদি উৎপন্ন হয়, এখানে দেখো এখানে যদি তুমি ব্যালেন্স করো, এখানে NH4+ কে যদি এখানে এবারে যদি ব্যালেন্স করতে চাও তাহলে কিভাবে ব্যালেন্স হবে, দেখো এখানে দেখো আরেকটা জিনিস তৈরি হবে, যেখানে হাইড্রোজেন অক্সিজেন এসে গেছে, হাইড্রোজেন অক্সিজেন থাকলে কি হবে, জল হবে, সুতরাং এখানে কিন্তু আরেকটা জলের অণুও কিন্তু উৎপন্ন হবে। তাহলে MnO2 NH4+ Mn2O3, এবার তুমি ব্যালেন্স করে দাও, দেখো এখানে হাইড্রোজেন হচ্ছে 4টে, এখানে হাইড্রোজেন 3টে, দুটো 5টা, তো এখানে যদি তুমি ব্যালেন্স করো তাহলে এখানে হবে দেখো এখানে 2NH4+, 2NH3, আর এখানে হবে 2MnO2, দেখো তাহলে এখানে কারণ Mn2 আর 2MnO2 ব্যালেন্স হয়ে যাচ্ছে, ব্যালেন্স তোমরা নিজেরা করতে পারবে, 2 দুগুণে 4, 2NH4+, আর এখানে Mn2 2NH3 আর H2। এবার একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে চার্জ ব্যালেন্স করে, চার্জ ব্যালেন্সে কিন্তু একটা করতে হবে, চার্জ ব্যালেন্সটা করতে হবে। দেখো এদিকে দুটো পজিটিভ চার্জ, NH4+ এ দুটো পজিটিভ চার্জ, তাহলে দুটো নেগেটিভ চার্জ দিয়ে আমরা প্রশমিত করবো, দুটো নেগেটিভ চার্জ দিয়ে প্রশমিত করে দেবো, কারণ ডান দিকেটা তো প্রশম, ডান দিকেটা তো কোনো চার্জ নেই, এবং রিডাকশনে কি হয়, ইলেকট্রন গেইন হয়, তার দুটো ইলেকট্রন গেইন হচ্ছে। এই হচ্ছে কমপ্লিট রিঅ্যাকশন অফ ড্রাই সেল। এই ড্রাই সেলে কিন্তু আমরা এইভাবে কিন্তু আমরা পেয়ে থাকি। কিন্তু এখানে এখানে যদি সম্মিলিত বিক্রিয়া করো, টোটাল রিঅ্যাকশনটা যদি করো, টোটাল রিঅ্যাকশনটা এইটা হবে, এই 2E কেটে যাবে, কেটে দেওয়ার প্রত্যেকটা নামিয়ে দাও, Zn + 2MnO2 + 2NH4+, এখান থেকে এই দিক থেকে কি হবে, Zn2+ + Mn2O3 + H2, ব্যাস বিক্রিয়া হয়ে গেল। এবং এখানে একটা ঘটনা জানতে হবে, দেখো আমরা এখানে সবটাই ব্যবহার করে দিয়েছি, NH4Cl ব্যবহার করেছি, MnO2 ব্যবহার করেছি, ব্ল্যাক কার্বন এটা একটা স্তর, এটাকে স্থায়িত্ব দেয়, পেজটাকে স্থায়িত্ব দেওয়ার জন্য ব্ল্যাক কার্বনটা ব্যবহার করা হয়। আর এখানে ZnCl2 তাহলে কি কাজে লাগবে, ZnCl2 তো কোনো ব্যবহার হবে না, ZnCl2 কিভাবে কাজে লাগবে, ZnCl2 কাজে লাগবে এইভাবেই, দেখো এখানে অ্যামোনিয়া যে গ্যাস উৎপন্ন হচ্ছে, এই অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু অ্যামোনিয়া গ্যাস যখন উৎপন্ন হচ্ছে, এখানে কিন্তু অ্যামোনিয়া গ্যাসটা অ্যালকালাইন মিডিয়াম হলে, এবং অ্যামোনিয়া গ্যাসের কিন্তু একটা ক্ষতিকর প্রভাব আছে, এবং ক্ষতিকর প্রভাব আছে মানে অ্যামোনিয়া গ্যাস যদি খুব বেশি করে নির্গত হয়, সেখানে কিন্তু একটা তাপের উৎপন্ন হওয়ার খুব চান্স আছে। তাপের উৎপন্ন যদি হয় তাহলে কিন্তু একটা বিস্ফোরণ জাতীয় এরকম কিন্তু একটা এক্সপ্লোশন হওয়ার একটা কিন্তু চান্স আছে। সেই জন্যে এই অ্যামোনিয়াটাকে, এই Zn2+ এর আয়নটা এই অ্যামোনিয়াকে ট্র্যাপ করবে, মানে অ্যামোনিয়াকে ঘিরে নেবে। এই Zn2+ এখানে Zn থেকে যে Zn2+ আয়ন থাকবে, এই Zn2+ আয়ন অ্যামোনিয়াকে ঘিরে নেবে, এই মানে ট্র্যাপ করবে, অ্যামোনিয়াকে নিয়ে একটা পদার্থ তৈরি করবে, যেটা জটিল যৌগ ZnNH3 4, আর এদিকে +2, এটা একটা জটিল যৌগ তোমাদের চ্যাপ্টার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, সেটা আমি পড়াবো। জটিল যৌগ তৈরি করবে, জটিল যৌগটা জলে দ্রাব্য, তাহলে অ্যামোনিয়ার যে প্রভাবটা ছিল, সেই অ্যামোনিয়ার প্রভাবটা এই এখানে ZnNH3 4 এটা দিয়ে কিন্তু এই যে লবণটার মাধ্যমে কিন্তু এইটা কিন্তু দ্রবীভূত হয়ে গেল এই লবণটার মাধ্যমে, এবং দ্রবণটার মধ্যে দ্রবীভূত হয়ে এরকম যে কমপ্লেক্স তৈরি করছে, এই কমপ্লেক্সটা আর কোনো যে বাজে ব্যাড এফেক্ট আর দেওয়ার কোনো ক্ষমতা নেই, সুতরাং এই কমপ্লেক্সটার মাধ্যমে এই ZnCl2 ব্যবহৃত হয়ে গেল। এই হচ্ছে ড্রাই সেল, এবং ড্রাই সেলের ব্যাটারি যে আমরা ব্যাটারির যেটা আউটপুট পাবো সেটা কিন্তু 1.5 ভোল্ট এরকমই ধরতে হবে, ব্যাটারি আউটপুটটা পাবো। এই হচ্ছে ড্রাই সেল। তোমরা নিশ্চয়ই এই জায়গাটা একটু ভালো করে করবে, এই জায়গাটা বিশেষ করে দ্বিতীয় ক্যাথোডের রিডাকশনের যে ব্যালেন্সটা, এটা একটু করলেই তোমাদের কিন্তু তৈরি হয়ে যাবে। নিজের মতো করে তৈরি করে নেবে, বইতে অনেক কথা দেওয়া আছে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু তৈরি করে নেবে, তাহলেই হবে। আচ্ছা, দ্বিতীয় যেটা আমরা করবো লেড স্টোরেজ ব্যাটারি, এটা হচ্ছে সেকেন্ডারি ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি আমি একটু সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের দেখাবো। লেড স্টোরেজ ব্যাটারিটা কি, লেড স্টোরেজ ব্যাটারি বা লেড সঞ্চয়ক কোষ, লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি বা সঞ্চয়ক কোষ, লেড স্টোরেজ ব্যাটারি। তো লেড স্টোরেজ ব্যাটারি এইটা আমি তোমাদের দেখাবো, লেড স্টোরেজ ব্যাটারিটাতে কি হয়, কি বৃত্তান্ত হয় সেটা দেখাবো।
দেখো লেড ব্যাটারিতে অ্যানোড আর ক্যাথোডের যে রিয়াকশনটা একটু খেয়াল করবে, তারপরে মোটামুটি মোটামুটি যে অ্যানোড আর ক্যাথোডের রিয়াকশনটা খেয়াল করলে এখানে হয়ে যাবে। আর যে 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 তোমার আঁকাটা যেটা আছে, যে কন্টেনারটা যেটা আছে, সেটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে। আমি মূল যে জায়গাটা সেটা বলছি, এবং রিয়াকশনটাই মূলত পড়ে। তোমার কোনো বিক্রিয়া, এরকম যে আঁকার যে পজিশনটা সেটা কিন্তু তেমনভাবে পড়ে না, ক্যাথোড অ্যানোডে বিক্রিয়াটা পড়ে। তাহলে এখানে অ্যানোড আর ক্যাথোড থাকবে। তো অ্যানোড আর ক্যাথোড থাকবে, অ্যানোড আর ক্যাথোড লেড ব্যাটারি থাকবে। অ্যানোড হিসাবে অ্যানোডে কি হবে, পিবি থেকে পিবিএসও4, অ্যানোডে হবে পিবি থেকে পিবিএসও4, এটা পরিণত হবে, পিবি থেকে পিবিএসও4 এ পরিণত হবে। এটা হচ্ছে অ্যানোড। এবং অ্যানোডে জারণ হয়েছে, দেখো এখানে অ্যানোডে এখানে পিবি জারণ সংখ্যা হচ্ছে 0, আর পিবি এখানে পিবিএসও4 পিবি জারণ সংখ্যা কত, +2 জারণ ঘটেছে, অ্যানোডে জারণ হচ্ছে। আর ক্যাথোডে কি হবে, ক্যাথোডে হচ্ছে পিবিও2 থেকে পিবিএসও4 এ পরিণত হবে। ক্যাথোডে পিবিও2 থেকে পিবিএসও4 এ পরিণত হবে। পিবিও2 দেখো এখানেও জারণ সংখ্যা, এখানে পিবি জারণ সংখ্যা হচ্ছে +4, আর পিবির জারণ সংখ্যা এখানে +2, এটা হচ্ছে জারণ সংখ্যার হ্রাস ঘটেছে। এটা মনে করতে হবে, অ্যানোডে পিবি থেকে পিবিএসও4 এ পরিণত হবে, ক্যাথোডে পিবিও2 থেকে পিবিএসও4 এ পরিণত হবে। অর্থাৎ অ্যানোড ক্যাথোড দুটোতেই কিন্তু একই জিনিস উৎপন্ন হবে। এবং এইখানে মাঝখানে যে কতগুলো সেল থাকবে, মাঝখানে যে কতগুলো মানে স্টোরেজ একটা ঘর থাকবে, মাঝখানে কতগুলো দেখবে ব্যাটারিতে অনেকগুলো ঘর আছে বা স্টোরেজ যে সেল আছে, সেখানে কি থাকবে, সেখানে থাকবে 30% H2SO4 এর কনসেন্ট্রেশন, H2SO4 সলিউশন। আচ্ছা, এখানে 30% H2SO4 সলিউশন, H2SO4 কনসেন্ট্রেটেড 30% H2SO4 কনসেন্ট্রেটেড সলিউশন এখানে থাকবে। এই জন্যই ব্যাটারিতে যখন ব্যাটারি যখন কোনো একটা জায়গায় রাখা হয়, সেই তার নিচে যদি পাথরের জিনিসটা থাকে, সেই পাথরটা ক্ষয়ে যায়, কারণ এখানে সালফিউরিক অ্যাসিড আছে। সুতরাং এই হচ্ছে এটা হচ্ছে এর মানে মূল যে ব্যাপারটা হচ্ছে এইটা। এবার তোমাকে লিখতে হবে যে এখানে অ্যানোড বিক্রিয়া কি হয় এবং ক্যাথোড বিক্রিয়া কি হয়। অ্যানোডে কি হয় দেখো, অ্যানোডে তো আমি দেখিয়ে দিয়েছি অ্যানোডে কি হয়, অক্সিডেশন হচ্ছে পিবি থেকে পিবিএসও4, দেখো এখানে পিবি জারণ সংখ্যা 0, আর পিবিএসও4 এর জারণ সংখ্যা, এখানে পিবিতে জারণ সংখ্যা +2 জারণ হচ্ছে। এবং পিবি থেকে পিবিএসও4 যখন পরিণত হচ্ছে, তখন এই দেখো পিবি থেকে পিবিএসও4 তো হলো, কিন্তু এসও4 এই আয়নটা যোগান কে দিচ্ছে, এই আয়নটা যোগান দিচ্ছে H2SO4। কারণ H2SO4 এর মধ্যে আমরা কিন্তু এখানে ইলেকট্রন আমরা এখানে পাবো, এখানে আমরা SO4 2- আয়নটা পাবো। এই SO4 2- আয়নটা ইলেকট্রনের যোগান দিচ্ছে, এই SO4 2- কে SO4 এর যোগান দিচ্ছে। এবং SO4 2- যখন এখানে যোগান দিচ্ছে, যোগান দেওয়ার পর এবার যদি চার্জ ব্যালেন্স করো, দেখো এদিকে নেগেটিভ চার্জ, দুটো আয়ন নেগেটিভ চার্জ এসে গেছে, তাহলে এইদিকে আমাকে দুটো নেগেটিভ চার্জ আনতে হবে ইলেকট্রনের মাধ্যমে। এবং এটাই তো জারণ, ইলেকট্রন যখন এদিকে থাকবে তখন তো ইলেকট্রন লস অফ ইলেকট্রন তখন জারণ হচ্ছে। সুতরাং অ্যানোডের বিক্রিয়াটা হবে এইটা। আর ক্যাথোডে কি বিক্রিয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া হবে দেখো এই পিবিও2 আমি লিখে দিয়েছি, পিবিও2 থেকে তোমার এই জায়গাটা খেয়াল করতে, পিবিও2 থেকে পরিণত হবে পিবিএসও4, এই কথাটা তুমি লিখে দিলে, পিবিও2 থেকে পিবিএসও4 এ পরিণত হবে। এবার দেখো এই পিবিও2টা এই পিবিএসও4 এ পরিণত হচ্ছে, এই এবার দেখো এই SO4টা কি যোগান দেবে, এখানে SO4টা আমি যোগান করবো, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডটাকে আমি বাইরে বার করে নেবো। H2 এখানে সালফিউরিক অ্যাসিডের মধ্যে যে SO4 2- আছে, সেই SO4 2- আয়নটাকে আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে, SO4 2- এখানেও যোগান দেবে SO4 2- এবং SO4 2- যোগান দেওয়ার পরে তুমি দেখো এখানে আর এখানে কি হবে, আর এখানে এই পিবি আর SO4 তো হয়ে গেল, আর এখানে যেটা হবে সেখানে কিন্তু আরেকটা জিনিস এখানে আসবে, সেটা হচ্ছে সেটা দেখো এখানে যেটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এখানে ইলেকট্রন সংখ্যা কত আসবে, ইলেকট্রন সংখ্যা দেখো এখানে আরেকটা জিনিস আসবে, এখানে SO4 হয়েছে তো, আর এখানে তোমাকে ব্যালেন্স করার জন্য একটা জিনিস করতে হবে, এটা অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটা হয়, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়া হলে এখানে 4H+ থাকবে, অ্যাসিড মাধ্যমে বিক্রিয়াটা হচ্ছে 4H+ থাকবে, 4H+ থাকলে এখানে দেখো এখানে ইলেকট্রন এখানে H+ থাকবে, এবং এই H+টা তো কোথা থেকে আসছে, H+টা H2SO4 থেকে আসছে, SO4 2- SO4 থেকে আমি একটু ভেঙে লিখেছি 4H+, পরে আমি জুড়ে দেবো। তো এখানে H2SO4টার মধ্যে H+ আয়ন আছে, SO4 2- আয়ন আছে, SO4 2- আয়নটা পিবির সঙ্গে বিক্রিয়া করে পিবিএসও4 তৈরি করছে, আর H+ আয়নটা O2-র সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে, O2-র সঙ্গে বিক্রিয়া করে জল তৈরি করবে, তাহলে এখানে জল তৈরি করছে, H2 তৈরি করছে।
এবার দেখো এখানে যদি ব্যালেন্স করতে চাই, এখানে খালি সবগুলি ব্যালেন্স হয়ে আছে, শুধুমাত্র যেটা করতে হবে এখানে 2H2O করতে হবে, 2H2O। এবং এখানে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, 4টে পজিটিভ 2টো নেগেটিভ, 4টে পজিটিভ আর 2টো নেগেটিভ। দেখো 4টে পজিটিভ আর 2টো নেগেটিভ, তাহলে এখানে 2টো নেগেটিভ আরও 2টো নেগেটিভ দিয়ে 4টে পজিটিভের সঙ্গে সমান করে দিতে হবে। তাহলে এই হচ্ছে, এটা হচ্ছে ক্যাথোডের বিক্রিয়া। দেখো একদম এই বিক্রিয়াগুলো একদম নিশ্চিত। অ্যানোডের বিক্রিয়াটা খুব সোজা, পিবি থেকে SO4 মাইনাস হলে PbSO4 তৈরি হবে, PbO2 থেকে PbSO4 তৈরি করতে হবে, পিবি থেকে PbO2 থেকে PbSO4টাকে SO4 মাইনাস আয়নটাকে আনতে হবে। SO4 মাইনাস আয়নের সঙ্গে সঙ্গে H প্লাসও আসবে, কারণ এখানে অক্সিজেনটা পড়ে আছে, এই অক্সিজেনটা পড়ে আছে বলে এখানে H প্লাস আয়নটা আসবে। H প্লাস আয়নটা এসে এই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে H2 উৎপন্ন করবে। করে দেওয়ার পরে তুমি এখানে ব্যালেন্স করলে, এবার দেখো চার্জ ব্যালেন্স করে 2 ইলেকট্রন হচ্ছে। এবার তুমি যদি 2 ইলেকট্রন এবার যদি টোটাল বিক্রিয়া করো তাহলে কি হবে? টোটাল বিক্রিয়া করলে এই 2 ইলেকট্রন কেটে যাচ্ছে, তাহলে কি আছে দেখো পিবি হচ্ছে, আচ্ছা এখানে পিবি হচ্ছে পিবি, তারপর PbO2 এটা হচ্ছে। এবার দেখো একটা কাজ করি, এই যে আমি যে দেখো এই দিকে আমি যে গ্যাপ করছি, যে এই SO4 মাইনাস, এই SO4 মাইনাস আর এই 4H প্লাস, এটা দিয়ে কি তৈরি হবে? এটা দিয়ে তৈরি হবে 2H2SO4, 2H2SO4। দেখো সবগুলো কিন্তু এই দিকে চলে এসছে, 2H2SO4 এটা তৈরি হয়ে গেল। আর এদিকে কি হচ্ছে? এদিকে দেখো 2PbSO4 প্লাস 2H2O, বাস তৈরি হয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটির যোগান দিয়ে দিল, ইলেকট্রিক তুমি কিন্তু ইলেকট্রিসিটি পেয়ে গেলে। তো এইটাই হচ্ছে বিক্রিয়া। এবং যখন এই বিক্রিয়াটা ঘটছে তখন কিন্তু গ্যালভানিয়াসের রিঅ্যাকশন হচ্ছে। এবার ঠিক তারপরে যখন এরা বিক্রিয়া করে করে আস্তে আস্তে করে তো তোমার যে কোষের যে বিক্রিয়াগুলো হয়, এই কোষের এলিমেন্টগুলো তো শেষ হয়ে যাচ্ছে মানে কি, তখন ব্যাটারির চার্জ কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তখন আবার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে হবে, ইলেকট্রিসিটি দিয়ে H2 আর PbSO4 এর মধ্যে বিক্রিয়া করা যাবে, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করলে আবার কিন্তু এই PbO2 আর 2H2SO4 কিন্তু উৎপন্ন হয়ে যাবে। এটা সেকেন্ডারি লেট স্টোরেজ ব্যাটারি কিন্তু এটা বৈশিষ্ট্য। এবং ফরওয়ার্ড যে রিঅ্যাকশনটা হচ্ছে তখন কিন্তু এরা গ্যালভানীয় সেল হিসেবে আচরণ করছে, আর ব্যাকওয়ার্ড যে রিঅ্যাকশন হচ্ছে তখন কিন্তু এরা কি হিসেবে আচরণ করছে? তখন কিন্তু ইলেকট্রোলাইটিক সেল হিসেবে আচরণ করছে, কারণ এখানে ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে, দেওয়ার পরে কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশন সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট সেল হিসেবে আচরণ হচ্ছে। সুতরাং ফরওয়ার্ড রিঅ্যাকশনে কিন্তু গ্যালভানীয় সেল, এখানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হওয়ার পর ইলেকট্রিসিটি পাচ্ছি, অর্থাৎ কেমিক্যাল এনার্জি গেটস কনভার্ট ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। আর বিপরীত যে যখন বিক্রিয়া তখন কিন্তু সেলটা আচরণ করছে তখন ইলেকট্রোলাইটিক সেল হিসাবে। ইলেকট্রিক সেল যখন ইলেকট্রিসিটি যোগ করছে, ইলেকট্রিসিটি যোগ করার ফলে এটা কিন্তু পরিণত হচ্ছে কেমিক্যাল এনার্জিতে। এই হচ্ছে লেট স্টোরেজ ব্যাটারি, নিশ্চয়ই ভালো করে তোমরা করতে পারবে লেট স্টোরেজ ব্যাটারি। আচ্ছা, আরেকটা আমরা করবো সেটা হচ্ছে জ্বালানি কোষ, ফুয়েল সেল। সেকেন্ডারি ব্যাটারির আরেকটা যেটা করবো সেটা হচ্ছে ফুয়েল সেল, জ্বালানি কোষ। এটাও আমাদের পরীক্ষা একবার এসেছে, জ্বালানি কোষটা কি, এই ব্যাপারটা কিন্তু আমাদের পরীক্ষাতেও এসেছে। ফুয়েল সেল, জ্বালানি কোষ। দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে জ্বালানি কোষ বা ফুয়েল সেল। জ্বালানি কোষে কি করা হয়? জ্বালানি কোষ একদম সিম্পল, ফুয়েল সেল। জ্বালানি কোষে সব থেকে যে জিনিসটা করা সেটা হচ্ছে জ্বালানি কোষে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া করানো হয়। হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে যদি বিক্রিয়া করানো হয়, H2 সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে? জল তৈরি করে। এইটা হচ্ছে জ্বালানি কোষের মূল বিক্রিয়া, হাইড্রোজেন এবং অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল উৎপন্ন করে। এবং এই জলটা যখন উৎপন্ন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, এবং শক্তি যখন উৎপন্ন হচ্ছে তখন কিন্তু সেটা ইলেকট্রিসিটির যোগান দিতে সক্ষম। এবং একটা কথা মনে রাখতে হবে, H2 এটা কিন্তু একটু H2 হচ্ছে এক্সপ্লোসিভ, H2 হচ্ছে বিস্ফোরক, অল্প মাত্রা হলেও H2 হচ্ছে এক্সপ্লোসিভ। সুতরাং এইখানে H2 আর O2 কে যদি তুমি বিক্রিয়া করে H2 উৎপন্ন করো, এবং এখানে যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপে কিন্তু একটা এক্সপ্লোশন কিন্তু ঘটতে পারে, এক্সপ্লোশন হলে তখন কিন্তু এই আমাদের যে মূল যে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে H2 আর O2 কে কিন্তু ডাইরেক্ট কম্বাইন করা যাবে না। H2 আর O2 কে ডাইরেক্ট কম্বাইন করা যাবে না, ডাইরেক্ট কম্বাইন করলে কিন্তু একটা বিস্ফোরণ ঘটতে পারে।
সেই জন্যে এই কোষের জ্বালানি কোষের সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য যে জ্বালানি কোষও এক প্রকার গ্যালভানীয় কোষ, কিন্তু অন্যান্য গ্যালভানীয় কোষে ভেতরেই কিন্তু আমরা রাসায়নিক বিক্রিয়াটা ঘটে থাকি, অর্থাৎ ভেতরেই কিন্তু একটা কোষের ভেতরেই কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা ঘটে থাকে, এবং সেই ভেতরের মধ্যে যা রাসায়নিক বিক্রিয়া ঘটে সেইভাবেই কিন্তু আমরা বাইরে থেকে কোনো উৎসকে যোগ করতে পারি না অন্যান্য সেলে। কিন্তু এক্ষেত্রে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা বাইরে থেকে আমরা কিন্তু H2 আর O2 কে যথেচ্ছভাবে পাঠাতে পারি, এবং সেইরকমভাবে সেট আপটা করা থাকে, এবং H2 আর O2 কে যথেচ্ছভাবে পাঠাতে পারি, এবং তাদের ইনডাইরেক্ট ওয়েতে তাদের রিয়াকশন ঘটানো হয়। ইনডাইরেক্ট ওয়েতে রিয়াকশন ঘটানো হয় কারণ H2O2 ডাইরেক্ট রিয়াকশন ঘটালে কিন্তু এক্সপ্লোশন ঘটতে পারে, এবং ইনডাইরেক্ট ওয়েতে যেহেতু রিয়াকশন করা হয় এবং সেখানে এক্সপ্লোশন ঘটার সম্ভাবনা থাকে না, এবং H2 আর বড় অ্যাডভান্টেজ H2O2 কে যেহেতু বাইরে থেকে যোগান দেওয়া হয়, সুতরাং নিরবিচ্ছিন্নভাবে কিন্তু আমরা বাইরে থেকে ওই সেলের মধ্যে আমরা কিন্তু যে বিক্রিয়কগুলোর যোগানটা কিন্তু দিতে পারি। সেই জন্য এই জ্বালানি সেলটা কিন্তু মহাকাশযানে ব্যবহার করা হয়, এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে অ্যাপোলো মহাকাশযানে এই জ্বালানি কোষটা ব্যবহার করা হয়েছিল। এবং জ্বালানি কোষের এবার বিক্রিয়াটা দেখো, জ্বালানি কোষে মূলত কী করা হয়, জ্বালানি কোষের দুদিকের একটা 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 কন্টেনার এরকমভাবে করা হয়, মানে সেট আপটা এরকমভাবে করা হয়, সেট আপটা এরকমভাবে করা হয়, এরকমভাবে সেট আপটা করা হয়, দেখো এখানে এরকমভাবে সেট আপ করা হয়। তো এইখানে আর এদিকটা দিয়ে এখানে একটা আউটলেট থাকে, এখানে একটা আউটলেট থাকে, এই আউটলেট থাকে, আর মাঝখানে দুটো গ্রাফাইটের এরকম রড রাখা হয়, দুটো গ্রাফাইটের রড রাখা হয়, এবং এই গ্রাফাইটের রডটা হচ্ছে গ্রাফাইটের রড হচ্ছে এখানে যে গ্রাফাইটের রডটা রাখা হচ্ছে পোরাস, মানে সছিদ্র, এখানে সছিদ্র গ্রাফাইটের রড কিন্তু রাখা হয়। এই সিস্টেমটা প্রয়োগ করা হয়। বাকি এবার এই দিক থেকে H2 গ্যাস পাঠানো হয়, H2 গ্যাস এন্টার করবে, এদিক থেকে O2 গ্যাস পাঠানো হয়, O2 গ্যাস এদিক থেকে এন্টার করবে, O2 গ্যাস, এবং বিক্রিয়া করে H2 গ্যাস এখানে, যেহেতু এটা সছিদ্র গ্রাফাইট দণ্ড, সুতরাং আরেকটা জিনিস, এইখানে একটা সলিউশন রাখা থাকে, এই সলিউশনটা মূলত ক্ষারীয় সলিউশন, KOH এর দ্রবণ, কিন্তু এখানে রাখা থাকে, KOH দ্রবণ। তাই NaOH তুমি রাখতে পারো, KOH এর তড়িৎ বিশ্লেষণ রূপে উষ্ণ KOH দ্রবণ রাখা হয়, তড়িৎ বিশ্লেষণ রূপে এখানে ব্যবহার করা হয় উষ্ণ KOH দ্রবণটা ব্যবহার করা হয়। তো KOH দ্রবণের মধ্যে এখানে রাখা হয়, এবং H2 গ্যাস এবং O2 গ্যাস এখানে যেহেতু এই যে গ্রাফাইট রডটা সছিদ্র, সুতরাং H2O2 গ্যাস এর মধ্যে আস্তে আস্তে করে এখানে প্রবেশ করে, এবং প্রবেশ করে H2O2 এর মধ্যে বিক্রিয়া হয়, এবং বিক্রিয়া হয়ে যে জল উৎপন্ন হচ্ছে, সেই জলটা কিন্তু এখানে যে উৎপন্ন হচ্ছে জলটা কিন্তু বাইরের দিকে আমরা বার করে দেওয়ার একটা ব্যবস্থা রাখি, এই জল, এবং এই জলটাকে পানীয় জল হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, পানীয় জল হিসেবে ব্যবহার করার ব্যবস্থা থেকে থাকে। এবং এই যে তৈরি হচ্ছে এখানে যে প্রচুর একটা হিট উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, সেই তাপটাকে কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিতে কিন্তু রূপান্তর করে দেওয়া সম্ভব, এবং ইলেকট্রিক্যাল এনার্জি সেখানে রূপান্তর হয়ে যায়। এবং এখানে যে তাপ উৎপন্ন হওয়ার জন্য সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ কিন্তু হচ্ছে, এবং হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি যেহেতু রিলিজ হচ্ছে, সুতরাং সেখানে আমরা কিন্তু এই জ্বালানি কোষটাকে আমরা কিন্তু মহাকাশযানে কিন্তু ব্যবহার করে থাকি। এবং এখানে বিক্রিয়া কি হয় দেখো, বিক্রিয়াতে এখানে H2 থেকে H2O, এখানে H2 জ্বালানি সংখ্যা হচ্ছে 0, আর H2O-তে H2 জ্বালানি সংখ্যা কত, H2O-তে H2 জ্বালানি সংখ্যা হচ্ছে +1, তাহলে 0 থেকে +1 মানে কি, এটা হচ্ছে অক্সিডেশন, অক্সিডেশন। আর O2 এখানে জ্বালানি সংখ্যা 0, আর এখানে O2 জ্বালানি সংখ্যা -2, 0 থেকে -2 মানে কি, এটা রিডাকশন। তাহলে অক্সিডেশন কার হচ্ছে, হাইড্রোজেন থেকে H2 এর জলে। তাহলে অক্সিডেশন কোথায় হয়, অক্সিডেশন হচ্ছে অ্যানোডে হয়। তাহলে এই H2 গ্যাস যখন প্রবেশ করেছে, তাহলে এইখানটা কি হিসেবে আচরণ করছে, এটা হচ্ছে অ্যানোড হিসেবে, H2 গ্যাসটা কি হিসেবে আচরণ করছে, অ্যানোড হিসেবে আচরণ করছে। আর O2 গ্যাসটা কি হিসেবে আচরণ করছে, O2 গ্যাসের রিডাকশন হচ্ছে, O2 গ্যাসটা ক্যাথোড হিসেবে আচরণ করছে, কারণ অ্যানোডে অক্সিডেশন হয়। আর তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে কি আছে, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আছে KOH দ্রবণ। এবার তাহলে অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোডে কি বিক্রিয়া হবে, অ্যানোড রিঅ্যাকশন, অ্যানোডে অক্সিডেশন হবে। তা H2 যদি অক্সিডেশন হয়, তাহলে H2-তে অক্সিজেন আসবে, অক্সিজেন অ্যাডিশন ইজ কল্ড অক্সিডেশন। তাহলে H2-র সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, তাহলে কি হবে, জল উৎপন্ন হবে। তাহলে এখানে যেটা উৎপন্ন হবে অ্যানোডে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে জল উৎপন্ন হবে, H2 যেটা উৎপন্ন হবে অ্যানোডে সেটা হচ্ছে জল, H2 উৎপন্ন হবে। এবং দেখো এই H2O যেটা উৎপন্ন হচ্ছে, এই H2Oটাকে
তোমাকে যদি ব্যালেন্স করতে হয় এই H2টা এই অক্সিজেনের, এখানে তো অক্সিজেনটা যোগানটা কাউকে দিতে হবে, সেই যোগানটা কে দেবে? এই KOH সলিউশনে KOH দ্রবণের OH মাইনাসটা কিন্তু এর অক্সিজেনের যোগানটা দেবে। এবং এখানে যদি তুমি ব্যালেন্স করো, তাহলে ব্যালেন্স যদি করো এখানে কি পাবে? ব্যালেন্স করলে এখানে পাবে 2OH মাইনাস আর এখানে 2H2O। এবং এখানে দেখো এখানে যে অ্যানোডে যেহেতু হচ্ছে এদিকে কোন কি চার্জ? নেগেটিভ চার্জ, তাহলে এদিকেও দুটো নেগেটিভ চার্জ দিতে হবে, দুটো নেগেটিভ চার্জ। তো দেখো এইবার ব্যালেন্স হয়ে গেছে, একদম ক্লিয়ার, এটা ব্যালেন্স হয়ে গেছে। H2 প্লাস 2OH মাইনাস ইজ ইকুয়াল টু 2H2 প্লাস দুটো ইলেকট্রন। এটা হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন কিন্তু পরীক্ষায় পড়েছে, জ্বালানি কোষের অ্যানোড ক্যাথোড বিক্রিয়াটি লেখো। এই কনসেপ্টটা খেয়াল রেখে, এই কনসেপ্টটা এই জায়গাটা তো পড়বে না, কিন্তু এই জায়গাটা পড়বে। আর ক্যাথোডের রিঅ্যাকশন কি হচ্ছে? ক্যাথোডের রিঅ্যাকশন কি হচ্ছে? ক্যাথোডের রিঅ্যাকশন কিরকম হবে? ক্যাথোডের রিঅ্যাকশন কিরকম হবে? ক্যাথোডের রিঅ্যাকশন, ক্যাথোডে কি আছে? অক্সিজেন। তো অক্সিজেন থেকে হাইড্রোজেন যুক্ত করতে হবে। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলে, মানে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হলে আমরা এখানে তো H2O পেয়ে গেছি, এখানে H2O করবো না, অক্সিজেনের সঙ্গে খালি মনে করো H ছিল আর অক্সিজেন আসলো, তাহলে কি তৈরি হচ্ছে? OH মাইনাস, OH। তাহলে এখানে আমরা তৈরি করবো, এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে OH মাইনাস কিন্তু এখানে তৈরি হচ্ছে। এবং যদি তুমি এখানে OH মাইনাস যদি তুমি ব্যালেন্স করো, তাহলে এখানে যেটা তৈরি হচ্ছে, তুমি যেটা যদি এখানে ব্যালেন্স করো, তাহলে এখানে যদি আমি এটাকে দিয়ে দিচ্ছি, আচ্ছা এখানে এই O2টার সঙ্গে আমি জলের বিক্রিয়া ঘটাচ্ছি, কারণ এখানে দেখো এখানে হাইড্রোজেনের যোগান হবে। প্রথমে চিন্তা করবে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যোগান, হাইড্রোজেন আসছে, এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন জল তৈরি করেছিল, অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যদি জল তৈরি করে তাহলে তো একই জিনিস হয়ে যাচ্ছে। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আসছে, এসে কিন্তু এখানে তৈরি করবে OH মাইনাস। প্রথমে এই কথাটা চিন্তা করবে। এবার তখন চিন্তা করবে যে এখানে চিন্তা করবে যে এই যে OH মাইনাস এলো, এই OH মাইনাসের এই যে Hটার যোগান কে দেবে? Hটার যোগান দেবে জল, H2O। আগেরটা দিয়েছিল OH মাইনাস, ঠিক বিপরীত ঘটনাটা করছে, জল H2O যোগান দেবে। এবার তুমি এখানে ব্যালেন্স করো, এখানে যদি তুমি ব্যালেন্স করতে চাও তাহলে দেখবে এখানে কি ব্যালেন্স হচ্ছে। এখানে দেখবে এখানে এটা যদি হাফ O2 করে দেওয়া হয় তাহলে অক্সিজেনের, আর এখানে যদি 2OH মাইনাস করে দেওয়া হয় তাহলে ব্যালেন্স হয়ে গেছে। তাহলে অক্সিজেনের সংখ্যাটা কত? এখানে 2 আর হাফ করে দিয়েছে মানে একটা, আর এখানে দুটো, আর এখানে দেখো দুটো অক্সিজেন, আর হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন দুটো, এখানে দুটো হাইড্রোজেন। এবার তুমি চার্জ ব্যালেন্স করো, এখানে এইদিকে দুটো ইলেকট্রন এসে গেছে, তাহলে এই দিকেও দুটো ইলেকট্রন আনতে হবে, দুটো ইলেকট্রন আনলে তবে তো চার্জ ব্যালেন্স হবে, চার্জ ব্যালেন্স হয়ে গেছে। এবার টোটাল তুমি বিক্রিয়া করো, টোটাল সামগ্রিক বিক্রিয়াটা করো, কারণ বিক্রিয়ার 2 ইলেকট্রন কেটে যাচ্ছে এবং কি আসছে দেখো H2, আচ্ছা 2OH মাইনাস কেটে যাচ্ছে, এই জন্যই করা হলো। ওই OH মাইনাস এদিকে, OH মাইনাস ওইদিকে, ভালো করে এইটা ভালো করে করবে, ভালো করে বুঝে H2 প্লাস এখানে দেখো H2 প্লাস এখানে হাফ O2 করছি, হাফ O2, আর এদিকে 2H2 থেকে একটা H2 বাদ দিয়ে দাও, 2H2 থেকে একটা H2 বাদ দিয়ে কি আসছে? H2 আসছে। এবং সেই বিক্রিয়াটা আমি প্রথমে লিখেছি H2, আর প্রচুর পরিমাণে কিন্তু এখানে এনার্জি রিলিজ হচ্ছে, প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হচ্ছে, এনার্জি বা শক্তি রিলিজ হচ্ছে। সেই শক্তিটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা তাপ বা বিদ্যুৎ কিন্তু পাচ্ছি। এই হচ্ছে ফুয়েল সেলের বিক্রিয়া। এবং ফুয়েল সেলের সব থেকে বড় অ্যাডভান্টেজ কোথায় বললাম, যে ফুয়েল সেলে কিন্তু বাইরে থেকে অনবরত রূপে তুমি H2 আর অক্সিজেন গ্যাসটা কিন্তু দিতে পারবে, অর্থাৎ জ্বালানির সরবরাহ কিন্তু তুমি করতে পারবে। এবং H2 আর O2 যে বিক্রিয়কগুলো আছে, বিক্রিয়কগুলো বাইরে থেকে যত খুশি দিতে পারছো, সুতরাং কোনো অবস্থাতেই জ্বালানি কিন্তু, তোমার যদি জ্বালানির স্টক থাকে কোনো অবস্থায় জ্বালানি কিন্তু পড়াবে না। সেই জন্য কিন্তু আর প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয় বলে এই জ্বালানি কোষটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি কোথায়? মহাকাশযানে। অ্যাপোলো মহাকাশযানে কিন্তু এই ফুয়েল সেল ব্যবহার করা হয়েছিল, এবং অ্যাপোলো মহাকাশযানে ফুয়েল সেল ব্যবহার করার ফলে এই বিজ্ঞানীরা কিন্তু এই বিরাট সাফল্য কিন্তু অ্যাপোলো মহাকাশযানে পেয়েছিলেন। তো এই হচ্ছে তোমাদের ব্যাটারি। আর একটা টপিক আছে যেটা আমি ছোট্ট করে আলোচনা করে দিই, অপক্ষয়। এই অপক্ষয় ইংরেজিতে বললে কোরিশন। তো করোশন বা অপক্ষয় বলতে কি বোঝায়? অপক্ষয় বা করোশন, অপক্ষয়। তো অপক্ষয় বা করোশন হচ্ছে, দেখো যে কোনো একটা ধাতুকে তুমি বাতাসের মধ্যে ফেলে রেখেছো, সেই ধাতুর যদি রিঅ্যাক্টিভিটি যদি বেশি হয়, সক্রিয়তা যদি বেশি হয়, তাহলে বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনের সঙ্গে সেটা বিক্রিয়া করে যাবে, এবং বিক্রিয়া করে গেলে যে যৌগটা উৎপন্ন হবে, সেই যৌগটা যখন উৎপন্ন হবে তখন সেই ধাতুটার যে ধর্ম, সেই ধাতুর ধর্ম সেখানে কিন্তু লোপ পাবে, এবং ধাতুটা ক্ষয়ও তার হবে।
সেই ক্ষয়টাকেই বলা হচ্ছে অপক্ষয়। অর্থাৎ তুমি যদি এক কথায় বলো যে পরিবেশের প্রভাবে কোনো ধাতব পদার্থের জারণ গঠিত যে ক্ষয় হওয়ার যে প্রভাব, ক্ষয় হওয়ার যে ঘটনা, সেই ঘটনাটাকেই আমরা বলবো অপক্ষয়। কারণ সক্রিয় ধাতুর সঙ্গে যখন অক্সিজেন যুক্ত সেটা তো একবার জারণই হচ্ছে, কারণ অক্সিজেন অ্যাডিশন ইজ কল্ড অক্সিডেশন, জারণ। সুতরাং পরিবেশের প্রভাবে কোনো ধাতব পদার্থের জারণ গঠিত যে ক্ষয় হওয়ার যে ঘটনা সেটাকেই বলা হচ্ছে অপক্ষয়। এবং অপক্ষয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে কি? মরচে পড়া। অপক্ষয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে মরচে পড়া বা রাস্টিং। অপক্ষয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে মরচে পড়া বা রাস্টিং। এই কথাটা তোমার মনে রাখতে হবে। অপক্ষয়ের সব থেকে বড় উদাহরণ হচ্ছে মরচে পড়া বা রাস্টিং, এই কথাটা মনে রাখতে হবে। এবং অপক্ষয় এই মরচে কিভাবে পড়ে? মরচে দেখো, মরচের মধ্যে তো লোহার উপর মরচে পড়ে, তো লোহার মধ্যে কিছু মানে অশুদ্ধি মিলে কিছু কোষ তৈরি হয়। তো এই জায়গাটা তোমরা ক্লাস 10-এও পড়েছো, অল্প হলেও পড়েছো, যে লোহার মধ্যে অশুদ্ধি মিলে কিছু কোষ তৈরি হয়, মানে লোহার মধ্যে নানা রকম অশুদ্ধি অপদ্রব্য মিশে কিছু কোষ তৈরি হয়। সে কোষের একটা জায়গায় কিন্তু ক্যাথোড হয়ে যায়, একটা জায়গায় অ্যানোড হয়ে যায়। এবং কোষের দেখো এখানে যে রাস্টিংয়ের যেটা অ্যানোড, মানে প্রথমে যেটা করতে হবে যে আয়রন বিভিন্ন অপদ্রব্য এবং বা অশুদ্ধি মিশিয়ে কিছু কোষ তৈরি করে। সেই কোষের একটা পার্ট অ্যানোড হিসেবে আচরণ করে, সেই অ্যানোডের সক্রিয়তাটা বেশি হয়। অ্যানোডের সক্রিয়তা বেশি হয় বলে সে বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, কারণ অ্যানোডেই তো অক্সিডেশনটা হয়। আর একটা পার্টে হয়ে যায় ক্যাথোড। অর্থাৎ কোষ যখন গঠিত হবে, অ্যানোড ক্যাথোড কিন্তু দুটোই গঠিত হবে। এবার অ্যানোডে কি হয়? অ্যানোডে এখানে আয়রনটা জারিত হয়ে Fe2+ পরিণত হয়। আয়রনটা জারিত Fe2+ পরিণত, এটা জারণ। এবং এই যে দুটো ইলেকট্রন উৎপন্ন হলো, এই দুটো ইলেকট্রন ক্যাথোডে গিয়ে অক্সিজেনকে কিন্তু বিজারিত করবে। ক্যাথোডে গিয়ে অক্সিজেন ক্যাথোডের মধ্যে যে কোষের মধ্যে আমি বললাম বাতাসের অক্সিজেন বা এই জাতীয় কোনো পদার্থ আছে, এবং সেই অক্সিজেনকে কিন্তু যেহেতু উন্মুক্ত অবস্থায় অক্সিজেনকে বিজারিত করবে এই দুটো ইলেকট্রন। অক্সিজেনকে যখন বিজারিত করবে তখন এখানে বিক্রিয়া কী হবে? O2, আচ্ছা এখানে O2+, এখানে ইলেকট্রনটা আসছে, ইলেকট্রন এবং অক্সিজেন এবং ইলেকট্রন, এবং এখানে ইলেকট্রন এসে এবার এখানে তো বিজারিত করবে, মানে কি বিজারিত করবে মানে সেখানে হাইড্রোজেনে যুক্ত হবে। তো হাইড্রোজেনের যোগান কি দেবে? হাইড্রোজেন যোগান দেবে H+ আয়ন। H+ আয়ন কোথা থেকে আসছে বলছি, মানে এখানে O2 এই হাইড্রোজেন ইলেকট্রনটা আছে, ইলেকট্রন যুক্ত হচ্ছে, ইলেকট্রন যুক্ত হলে একটা যুক্ত হবে এবং তার সঙ্গে হাইড্রোজেনে যুক্ত হবে। হাইড্রোজেন যুক্ত হলে সেটাও তো বিজারণ, এবং হাইড্রোজেন যুক্ত হয়ে কী হবে? এক্ষেত্রে যুক্ত হয়ে তৈরি করবে H2O। এখানে মনে রাখতে হবে H2O তৈরি করবে। এবং এখানে যদি তুমি ব্যালেন্স করো তাহলে এখানে 2H2O, এখানে 2H+, এখানে দুটো, তাহলে এখানে কত ইলেকট্রন? দুটো ইলেকট্রন। এবার এই H+ এর যোগানটাকে দিল, তুমি শর্ট করে কিন্তু লিখে রাখবে, H+ এর যোগানটাকে দিল। H+ এর যোগান দিল যে আমাদের বাতাসের মধ্যে যে বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে, সেই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলীয় বাষ্পের বিক্রিয়ায় তৈরি করছে H2CO3, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড বিয়োজিত হয়ে H+ আয়ন কিন্তু দিচ্ছে। এই H+ আয়নটা কিন্তু এখানে ব্যবহৃত হলো। অর্থাৎ যে আমি সেল তৈরি করেছিলাম, সেল রিয়াকশানে যে ওই লোহা যে বিভিন্ন অপদ্রব্য মিশিয়ে বা বাতাসের অক্সিজেনের সঙ্গে উপস্থিতিতে বিভিন্ন অপদ্রব্য মিশিয়ে কিন্তু একটা সেল তৈরি করলো। এবং সেলের মধ্যে অ্যানোডে আয়নে পরিণত হলো, Fe2+ আয়নে। আর এখানে দুটো ইলেকট্রন এসে এই অক্সিজেনকে বিজারিত করলো। এখানে বিজারিত করার একটা হতো হাইড্রোজেন যুক্ত হয়ে কী তৈরি করবে? জল তৈরি করবে। এবং জল তৈরি করবে, এবং এখানে সামগ্রিক বিক্রিয়া কী হবে? সামগ্রিক বিক্রিয়া হবে এটাই, দুটো ইলেকট্রন কেটে দাও, কেটে দিয়ে কী হচ্ছে? Fe+O2, আর এখানে দাঁড়াচ্ছে Fe+O2 + 2H+, আর এখানে দাঁড়াচ্ছে Fe2+ + 2H2। এটা সামগ্রিক বিক্রিয়া হচ্ছে। এবার দেখো এই আরেকটা জিনিস এখানে বলতে হবে যে অ্যানোড, এই এবার দেখো মরচে ধরাটা কাকে বলে? যে অ্যানোড অঞ্চলে, এটা তো সামগ্রিক বিক্রিয়া হলো, অ্যানোড অঞ্চলে যে উৎপন্ন যে Fe2+, সেই Fe2+ আয়ন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যায়। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে শোধক ফেরিক অক্সাইড বা মরচে উৎপন্ন করে। এই যে অ্যানোড অঞ্চলে যে Fe2+ আছে, এই Fe2+টা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে যাবে, এবং বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে এক্ষেত্রে যেটা তৈরি করবে, ধরো আমি এখানে পুরোপুরি ব্যালেন্স করছি যে 2Fe2+,
এবং এখানে হাফ O2 বায়ু অক্সিজেন দ্বারা জারিত হচ্ছে এবং জলীয় বাষ্প লাগবে, জলীয় বাষ্প H2O, জলীয় বাষ্প লাগবে এখানে H2O। আচ্ছা, এখানে তৈরি হবে Fe2O3 ডট XH2O। এটা হচ্ছে ফেরোসোফেরিক অক্সাইড এবং সোদক ফেরিক অক্সাইড, সরি এখানে হচ্ছে এটাকে বলো সোদক ফেরিক অক্সাইড, সোদক জলযুক্ত ফেরিক অক্সাইড, জলযুক্ত ফেরিক অক্সাইড। এবং এখানে যেহেতু NH2O, এখানে NH2O প্লাস আমরা যেটা করবো সেটা হচ্ছে 4H প্লাস। এবং এখানে যেহেতু এখানে n কথাটা, nটা যে কোনো সংখ্যা হতে পারে, সুতরাং H2Oটা এখানে আসবে 2+N। দেখো এই রিঅ্যাকশন এতটা গুরুত্ব না দিলেও হবে, তুমি খালি বলবে, এটাও বলে দিতে পারো যে এখানে অ্যানোডে যে Fe2+ আছে, সেই Fe2+টা অক্সিজেন দ্বারা জারিত হয়ে মরছে বা সোদক ফেরিক অক্সাইড উৎপন্ন করে। এবার ব্যালেন্সটা এর মধ্যে করে এরকম ভাবে কিন্তু হয়ে যাবে 2Fe2+ প্লাস হাফ O2 প্লাস 2+NH2O, এখান থেকে Fe2O3.NH2O প্লাস 4H প্লাস। তো এখানে অ্যানোডে এখানে এবার এই মরচে পড়ে গেল। এবং সামগ্রিক বিক্রিয়া এটা দেখালাম এবং এখানে Fe2+ জারিত হয়ে অক্সিজেনের উপস্থিতিতে জারিত মরচে পড়ে গেল। এটাই হচ্ছে মরচে সোদক ফেরিক অক্সাইড, এটা হচ্ছে মরচে, এইভাবেই মরচে পড়ছে। এবার দেখো মরচে নিবারণের উপায়, আমাদের লাস্ট টপিক ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে মরচে নিবারণের উপায়। মরচে নিবারণ করতে গেলে তুমি কি করবে? তুমি এটা ক্লাস অনেকদিন আগে থেকেই পড়ে আসছো যে মরচে নিবারণ করতে গেলে এর উপরে আলকাতরা জাতীয় একটা প্রলেপ লাগাবো। আলকাতরার প্রলেপ লাগালে এই যে মরচের যে একটা উন্মুক্ত মানে লোহার যে উন্মুক্ত জায়গাটা বায়ুতে ডিসপোজ হতে পারবে না সরাসরি, আর বায়ুতে ডিসপোজ হতে না পারলে বায়ুর অক্সিজেন আর লোহার সঙ্গে বিক্রিয়া করতে পারবে না, তাহলে মরচে পড়াটা বন্ধ হয়ে যাবে। এটাই প্রথম উপায় যে লোহার উপর আমরা কিন্তু কোনো আলকাতরা বা রঙের একটা প্রলেপ দেবো, এটা হচ্ছে প্রথম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে গ্যালভানাইজেশন। তো লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া গ্যালভানাইজেশন বলে। লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে লোহাটা কিন্তু বেঁচে যাবে। লোহাটার উপর প্রলেপ দিয়ে কোটিং দেওয়া হচ্ছে জিঙ্কটা, এখানে জিঙ্কটাই জারিত হয়ে যাবে, জিঙ্কটা জারিত হয়ে যাবে আর লোহাটা বেঁচে যাবে, কারণ লোহাটার উপরে জিঙ্ক আছে। তো গ্যালভানাইজেশনে তো জিঙ্কের প্রলেপটা দেওয়া হতে পারে, জিঙ্কের প্রলেপ দিলে লোহাটা কিন্তু ক্ষয়ের হাত থেকে রক্ষা পাবে। আর একটা জিনিস যেটা করা হয় যেটা হচ্ছে, দেখো সমুদ্রের জলে বা জাহাজে কি করা হয়, জাহাজের মধ্যে তো যেসব নোঙর বা মাস্তুলগুলো যেগুলো আছে বা জাহাজের নিচের অংশগুলো কি করা হয়, বা সমুদ্রের যে নোঙরগুলো আছে নোঙরগুলো কি হয়, নোঙরগুলো হচ্ছে আয়রনের হয়। তো আয়রনে তো তাহলে জাহাজের মধ্যে সেই নোঙরগুলো যখন জলের মধ্যে আসছে, জলের সংস্পর্শে আসছে, তখন জলের সংস্পর্শে আসলে বাতাসে সেখানে অক্সিজেন আছে বা জলে দ্রবীভূত অক্সিজেন আছে, জলে দ্রবীভূত অক্সিজেন বা জলীয় বাষ্পের সঙ্গে ওই লোহাটা, নোঙরের যে লোহা বা শিকল বা এই জাতীয় জিনিসগুলো বিক্রিয়া করে তো মরচে উৎপন্ন করে দেবে। আর মরচে উৎপন্ন করলে সেই যে জিনিসটার যে স্থায়িত্বটা হ্রাস পাবে, এবং আস্তে আস্তে করে সেখানে স্থায়িত্ব হ্রাস পেয়ে গেলে তোমার অর্থনৈতিকভাবেও ক্ষতি এবং সেই যে জাহাজটার যে কাঠামোরও ক্ষতি হবে। এই কারণে কি করা হয়, ওই যে লোহার তৈরি কোনো জিনিসের উপর ম্যাগনেসিয়ামের একটা ব্লক যুক্ত করে দেওয়া হয়। তো লোহার তৈরি কোনো জিনিসের উপর যদি ম্যাগনেসিয়ামের ব্লক যুক্ত করে দেওয়া হয় তাহলে তুমি দেখবে যে লোহার উপরে কিন্তু ম্যাগনেসিয়াম আছে, লোহার অনেকটাই উপরে কিন্তু ম্যাগনেসিয়াম আছে। তা লোহার অনেকটাই উপরে যদি ম্যাগনেসিয়াম থাকে তৈরি রাসায়নিক শ্রেণী, তাহলে উপরের দিকে যে থাকে সে জারিত হবে। দেখো সেই কনসেপ্ট, সে প্রথম দিনের কনসেপ্ট, উপর দিকে যে থাকে সে জারিত হবে। তাহলে তোমার যদি এখানে লোহা থাকে আর যদি ম্যাগনেসিয়াম থাকে, জারিত কে হবে? উপরের দিকে যেটা আছে ম্যাগনেসিয়াম জারিত হবে। আর মরচে পড়াতে কি হচ্ছিল, মরচে পড়াতে লোহাটা জারিত হয়ে কিন্তু ওই ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছিল, সোদক ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছিল। সোদক ফেরিক অক্সাইড পড়ছিল বলেই তো মরচে পড়ছিল। কিন্তু আমি যদি মরচের সঙ্গে যদি আমি ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে দিই, তাহলে ম্যাগনেসিয়াম ব্লকে কিন্তু ম্যাগনেসিয়াম ব্লকটা কিন্তু জারিত হবে। আর লোহাটা কিন্তু লোহার যে অংশটা কিন্তু সেটা কিন্তু ক্যাথোড রূপে আচরণ করবে। তাহলে লোহাতে যদি জারণ ঘটছে না, তাহলে মরচেটাও করতে পারছে না। এইভাবে আমাদের যে লোহাটা, সেই লোহাটা যে ক্যাথোড হিসেবে ব্যবহার হলো, সেই ক্যাথোডকে আমরা সংরক্ষণ করতে পারলাম। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ক্যাথোডীয় সংরক্ষণ। অর্থাৎ তুমি লোহাটা এই জায়গাতে অ্যানোড হিসাবে কাজ করছে, কিন্তু লোহার থেকেও আরেকটা কোনো সক্রিয় কোনো ধাতু দিয়ে দিলে সেইটা অ্যানোড হিসাবে আচরণ করবে এবং এইটা ক্যাথোড হিসাবে আচরণ করবে লোহাটা, এবং তখন লোহাটা বাতাসের হাত থেকে রক্ষা পাবে। আর লোহাটা কি ছিল ক্যাথোডের, লোহাটা কি হিসাবে আচরণ করছিল, ক্যাথোড হিসাবে আচরণ করছিল।
অর্থাৎ এখানে আমরা ক্যাথোডীয় সংরক্ষণ আমরা কিন্তু করতে পারি। এই প্রক্রিয়াটাকে বলে ক্যাথোডীয় সংরক্ষণ। এবং ক্যাথোডীয় সংরক্ষণ যেটা দিয়ে করা হচ্ছে সেই অ্যানোডটাকে, অর্থাৎ এখানে ম্যাগনেসিয়াম যে ব্লকটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা স্যাক্রিফিশিয়াল অ্যানোড বা উৎসর্গীকৃত অ্যানোড। অর্থাৎ ওই আয়রনকে বাঁচাতে গিয়ে ও মানে ম্যাগনেসিয়াম নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। অর্থাৎ সেই জন্য এমনকি ম্যাগনেসিয়াম ব্লকটাকে বলবো স্যাক্রিফিশিয়াল অ্যানোড বা উৎসর্গীকৃত অ্যানোড, এবং প্রক্রিয়াটাকে বলবো ক্যাথোডীয় সংরক্ষণ। এইভাবেই কিন্তু আমাদের আয়রনটা রক্ষা পাবে, আয়রনটা কিন্তু মরচে পড়ার হাত থেকে রক্ষা পাবে। তো এই হলো অপক্ষয় সংক্রান্ত আলোচনা। অপক্ষয় সম্বন্ধে আমাদের রাস্টিং নিয়ে আলোচনা করলাম। দেখো, এই হলো ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার। ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারের প্রায় সবটাই আমি কমপ্লিট করেছি। প্রত্যেকটা টপিক কিন্তু আমি ধরেছি কম বেশি হলেও। এবার তোমরা নানারকমভাবে প্রশ্ন করো এবং নানারকমভাবে প্রশ্ন উত্তর দেখো, এবং নিজের মনের মধ্যে তোমাদের একটু নিজের মনের মধ্যে যে সক্রিয়তা, অ্যাক্টিভনেসটা কিন্তু বাড়াতে হবে। নিজের মনের মধ্যে অ্যাক্টিভনেস বাড়াতে হবে, নিজের মনের মধ্যে নিজেকে সবসময় মানসিকভাবে উঁচু রাখতে হবে। আর দেখো, আরেকটা জিনিস, যে আমি যে ভিডিওগুলো তৈরি করছি, ভিডিওতে তোমাদের যদি লাইক আসে বা কিছু কমেন্ট আসে বা কিছু যদি প্রশ্ন আসে, তবেই আমি কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হব। কারণ এই যে আমরা তৈরি করছি, এটা তো অনেক পরিশ্রম আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। জানি না তোমরা বুঝতে পারো কিনা। অনেকটাই পরিশ্রম আছে, সারাদিনই প্রায় চলে যায় একটা দুটো ভিডিও তৈরি করতে গেলে, তার সঙ্গে তার প্রিপারেশন প্রস্তুতি নিতে গেলে। সুতরাং দেখে মনে হচ্ছে খুব সোজা কাজ, কিন্তু সোজা কাজ নয়। 1 ঘন্টা দাঁড়ালে এখানে হয় না। 1 ঘন্টা দাঁড়ানোর আগে অনেক প্রস্তুতি নিতে হয়, অনেক রকম ব্যাপার আছে। সুতরাং তোমরা যদি সেটাকে যদি উৎসাহিত করো, যদি তোমাদের উৎসাহ দেওয়া, তোমাদের উৎসাহ প্রদান করো, তোমরা যদি ভিডিওটাকে লাইক করো, তাহলে আমাদের কিন্তু এই জায়গাটায় আমরা কিন্তু উঠতে পারবো। সুতরাং আমরা এই জায়গাটাতে আমরা উৎসাহিত হবে এবং আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আমরা তৈরি করতে পারবো। এইভাবে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার শেষ করার মধ্য দিয়ে আমরা কিন্তু অনলাইন কোর্সে 5টা ফিজিক্যাল কেমিস্ট্রির যে চ্যাপ্টার, এই 5টা ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এবং এটাতে নাম্বার বরাদ্দ আছে 23, অর্থাৎ 70-এর আমরা 23 নম্বর কিন্তু আমরা শেষ করতে পারলাম। অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রির যে আমাদের যে লক্ষ্য ছিল, ফিজিক্যাল কেমিস্ট্রির লক্ষ্যটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এরপর আমাদের 2টো পোর্শন বাকি, ইনঅর্গানিক এবং অর্গানিক। আমরা প্রথম ইনঅর্গানিক করবো, ইনঅর্গানিক করে একদম শেষের দিকে কিন্তু অর্গানিক পোর্শনে যাব। ইনঅর্গানিক পোর্শন আমরা এরপর থেকেই ভিডিও থেকেই আলোচনা করবো, ইনঅর্গানিক পোর্শন, তারপর অর্গানিক পোর্শনে আলোচনা করবো। তোমরা যেটুকু করলাম নিশ্চয়ই ভালো করে বুঝেছো। প্রত্যেকটা লং একটা আমাদের এপিসোড চললো, মানে লং, প্রায় 14-15টা এপিসোড প্রায় হয়ে গেল, এবং এপিসোডের লেন্থটাও খুব বড়। অনেক কিছু বোঝা গেছে, ভালো করে নোট করে নিলে তোমাদের বোঝাটাও কিন্তু সুবিধাজনক হবে। আজকে এই পর্যন্ত। এরপর আমি নতুন চ্যাপ্টারের ভিডিও নিয়ে, ইনঅর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর তোমরা ভালো থেকো, আর আমাকে একটু উৎসাহ দাও। উৎসাহ দিলে আমরা নতুন ভিডিও তৈরি করার প্রতি আমরা কিন্তু আরও ভালো করে নতুন ভিডিও তৈরি করতে পারবো। আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো। ধন্যবাদ।